প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই করোনাকালীন সময়ে তোমরা ঘরে বসে আশা করি ভালো আছো। তো স্বাভাবিকভাবে ভালো থাকার কথা না, কারণ সবসময় ঘরে বসে কারো ভালো লাগে না। তারপরেও কিছু করার নেই। এই মহামারী থেকে রক্ষা পেতে হলে তোমাকে প্রথমে ঘরে থাকতে হবে এবং ঘরে থেকে তুমি আমাদের যে অনলাইন ক্লাসগুলো, এই ক্লাসগুলো দেখবে, বেশি বেশি প্র্যাকটিস করবে, দেখবে তোমার ভালো লাগবে এবং সাথে সাথে তোমার লেখাপড়ার কাজটাও যথেষ্ট ত্বরান্বিত হবে। তো আমি আজকে হিসাব বিজ্ঞানের একাদশ দ্বাদশ শ্রেণীর ক্লাসটা নিতে যাচ্ছি। তোমরা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। তো আমার পরিচয়টা তোমরা নিঃসন্দেহে জানো। আমি দেবদাস বড়ই, প্রভাষক হিসাব বিজ্ঞান, মোংলা সরকারি কলেজ, মোংলা বাগেরহাট। যেহেতু আমি হিসাব বিজ্ঞানের শিক্ষক, সেহেতু আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের উৎপাদন ব্যয় বিবরণী অধ্যায়টা আমি তোমাদের দেখাতে যাচ্ছি। এখানে একটা অঙ্ক আছে, অঙ্কর নাম বেতন ও মজুরি বিবরণী। এই বেতন ও মজুরি বিবরণী অঙ্কটা করতে গেলে সর্বপ্রথম আমাদের যে জিনিসটা জানতে হবে, বেতন কাকে বলে এবং মজুরি কাকে বলে। তো বেতন কাকে বলে আমরা একটু দেখি। মানসিক পরিশ্রম করে প্রতি মাস শেষে যে অর্থ উপার্জন করা হয় তাকে বলা হবে বেতন। আমি আবারও বলি, এক মাস শেষে মানসিক পরিশ্রম করে যে অর্থ উপার্জন করা হয় তাকে বলা হবে বেতন। এবং মজুরি শারীরিক পরিশ্রম করে ঘন্টা প্রতি হতে পারে, দৈনিক হারে হতে পারে, সাপ্তাহিক হারে হতে পারে, 15 দিন পর পর হতে পারে, আবার বিশেষ বিশেষ ক্ষেত্রে এক মাস পর পরও হতে পারে। এটা হলো মজুরি। বেসিক্যালি বেতনের যে পারিশ্রমিক সেটাও টাকা, মজুরির যে পারিশ্রমিক সেটাও টাকা, কিন্তু এটা কার্যগত দিক দিয়ে অনেক কিছু ব্যবধান রয়ে গেছে। তো আমরা আসি পরবর্তীতে বেতন ও মজুরি উপাদান। এই বেতন ও মজুরি অঙ্কটা করতে গেলে এর যে উপাদান, সেই উপাদানকে দুই ভাগে ভাগ করা হয়। ক নম্বর হচ্ছে উপার্জন সমূহ এবং খ নম্বরে আছে কর্তন সমূহ। উপার্জন সমূহগুলো কি কি হতে পারে আমরা একটু দেখার চেষ্টা করি। এক নম্বর মূল উপার্জন। মূল উপার্জন কিরকম হতে পারে? আমরা সাধারণত যারা চাকরি করে বেসিক বলা হয়। বেসিক একটা নির্ধারিত স্কেল থাকে, সেই স্কেলের উপরে নির্ভর করে বাড়ি ভাড়া পার্সেন্ট করা হয়, শতকরা হার নির্ধারণ করা হয়, বর্গ ভাতা, যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা, এটা হচ্ছে মূল বেতন। তারপরে আসি আমরা মহার্ঘ ভাতা। মহার্ঘ ভাতাটা কিরকম? দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে আমাদের সমাজে অসন্তোষ দেখা দেয়, তখন সরকার বিভিন্ন অসন্তোষ সমাধানের জন্য অতিরিক্ত একটা ভাতা দেয়, সেটা হচ্ছে মহার্ঘ ভাতা। আরো একটা নাম আছে এই মহার্ঘ ভাতা, এটা দুর্মূল্য ভাতা, ইংরেজিতে বলা হয় ডিয়ারনেস অ্যালাউন্স। পরবর্তীতে আসি আমরা বাসস্থান ভাতা, বাড়ি ভাড়া ভাতা বা বাসস্থান ভাতা। এটা কিরকম? এটা সাধারণত 40 বেসিকের উপর 40% হয়ে থাকে। বসবাস করতে গেলে তো একটা স্থানের দরকার, বাড়ির দরকার। কারো কারো নিজস্ব বাড়ি আছে, আবার যাদের শহর অঞ্চলে যাদের বাড়ি নাই তারা ভাড়া বাড়িতে থাকে। তাদের ওই মূল বেসিকের উপরে নির্ধারিত পার্সেন্ট, কারো 40%, কারো যারা অনেক উচ্চপদস্থ 35%, আবার যারা সিটি কর্পোরেশনে থাকে তাদের বেসিকের 50% বাসস্থান ভাতা হয়। বিভিন্ন ক্ষেত্র বিশেষে বা কর্মকর্তার উপর নির্ভর করে বিভিন্ন পার্সেন্ট হয়। তারপরে আসি আমরা যাতায়াত ভাতা। এক জায়গা থেকে অন্য জায়গায় দূরত্বে যে অফিস করতে গেলে যাতায়াত ভাতার প্রয়োজন হয়। চিকিৎসা ভাতা আসি। চিকিৎসা ভাতা সাধারণত আমাদের
বেসিকের উপরে 10% হয়ে থাকে। আপ্যায়ন ভাতা, এটা আমরা সবাই বুঝি। এগুলো অফিসে যারা কন্টিনিউ থাকে, অফিসে একেবারে সেই 9টা 5টা অফিস যারা করে, তাদের সাধারণত আপ্যায়ন ভাতা দেওয়া হয়। তারপরে আসে আমরা ওভারটাইম ভাতা। এখন আসে ওভারটাইম ভাতাটা কি? ওভারটাইমের বাংলা হচ্ছে অতিরিক্ত সময়। অতিরিক্ত সময় কিরকম? আমাদের শ্রম আইন অনুযায়ী দৈনিক 8 ঘন্টা কাজ করার নিয়ম। এই 8 ঘন্টা অপেক্ষা যদি অতিরিক্ত কাজ কোনো শ্রমিক বা কর্মকর্মীকে দিয়ে করানো হয়, সেই অতিরিক্ত নির্ধারিত সময়ের অতিরিক্ত সময়টা হলো ওভারটাইম বা অতিরিক্ত সময়। এই অতিরিক্ত সময় কাজ করার জন্য শ্রমিক অথবা কর্মীকে অতিরিক্ত হারে মজুরি দিতে হবে। এটা তা না হলে কাজের মান ভালো থাকবে না। উৎসব বোনাস। উৎসব বোনাসটা কি আমরা দেখি। উৎসব বোনাস আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের পাশাপাশি বসবাস করে থাকি। মুসলিম ধর্মের প্রধান 2টি উৎসব আছে, হিন্দু ধর্মের 2টি উৎসব আছে, খ্রিস্ট ধর্মের উৎসব আছে। সেই উৎসবকালীন সময়ে বেসিকের উপরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের 100% বোনাস দেয়। এটা হলো উৎসব বোনাস। তারপরে আসে আমাদের ধৌতকরণ ভাতা। ধৌতকরণ ভাতা লন্ড্রি ভাতা আর কি। তো এটা সাধারণত সব শ্রমিক কর্মচারীদের দেওয়া হয় না, এটা খুব পদস্থ কর্মকর্তাদের দেওয়া হয় ধৌতকরণ ভাতা। এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন রকম উপার্জন হয়ে থাকে, সেটাকে আমরা বিভিন্ন উপার্জন হিসাবে দেখালাম। তারপর আসি আমরা আরেকটা উপাদান আছে, সেই উপাদানটার নাম হচ্ছে কর্তন সমূহ। কর্তন সমূহ মোট উপার্জন থেকে কি কি জিনিস কেটে রাখা হয়, সেগুলোই হচ্ছে কর্তন সমূহ। আমরা সাধারণত যারা অধিকাংশ ক্ষেত্রে সরকারি চাকরি করেন, তারা মেয়াদ যখন শেষ হয়ে যায়, অর্থাৎ চাকরি থেকে যখন অবসরে যায়, রিটায়ারমেন্টে যায়, তখন একসাথে অনেকগুলো টাকা পায়। এখন আমরা কি মনে করি যে এই অনেকগুলো টাকা সরকার তার নিজস্ব তহবিল থেকে দেন? আসলে না। বিভিন্ন খাতে খাতে তার মোট বেতনের থেকে বিভিন্ন খাতে খাতে কিছু কিছু টাকা বিভিন্ন খাতে খাতে কেটে রাখা হয়। সেই টাকা যখন সে রিটায়ারমেন্টে যায়, অবসরে যায়, অনেকগুলো টাকা হয়, সেখান থেকে একটা পার্সেন্ট, একটা অংশ রিটায়ারমেন্টের পরে দেওয়া হয়। তো সেই কর্তনের খাতগুলো কি কি হতে পারে? ভবিষ্যৎ তহবিলে কর্তন, কর্মচারী কল্যাণ তহবিলে কর্তন, যৌথ বীমা তহবিলে কর্তন, গ্র্যাচুইটি তহবিলে কর্তন, আয় কর বাবদ কর্তন, জরিমানা বাবদ কর্তন, অগ্রিম কর্তন হতে পারে, গৃহ নির্মাণ বিলের কর্তন, হাউস লোন যেটাকে আমরা বলি। সরকারি কর্মকর্তা কর্মচারীরা অনেকগুলো টাকা বাড়ি কেনার জন্য একসাথে নিয়ে থাকে, নিয়ে বাড়ি করে, মাসে মাসে নির্ধারিত কিস্তিতে দিয়ে দিয়ে পরিশোধ করে। এটা হচ্ছে গৃহ নির্মাণ বিল বাবদ কর্তন। মোটর গাড়ি বাবদ কর্তন, এটা হতে পারে প্রাইভেট কার, বড় পদস্থ যারা কর্মকর্তা আছে, প্রাইভেট কার, ট্যাক্সি হতে পারে। যারা এনজিও কর্মী, সাধারণত মোটর সাইকেলে বিভিন্ন জায়গায় এখানে ওখানে চলাফেরা করতে হয়, এইগুলো কেনার জন্য, মোটরযান কেনার জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনেক টাকা লোন দেওয়া হয়। প্রতি মাসে মাসে অল্প অল্প পরিমাণ টাকা কেটে রাখা হয়। তারপরে আসি আমরা বিবিধ কর্তন। বিবিধ কর্তন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কিছু কিছু কর্তন কেটে রাখা হয়। তো যাই হোক, আমরা আসি যে মজুরি ও বেতন বিবরণীর উপাদানকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো ক নম্বরের উপার্জন সমূহ আমরা দেখলাম, আর খ নম্বরের কর্তন সমূহ আমরা দেখলাম। পরবর্তীতে আমরা বাস্তব প্রয়োগে চলে আসি, গাণিতিক সমস্যায় চলে আসি। আমরা একটা অঙ্ক দেখার চেষ্টা করি। এখানে লেখা আছে কি, হাসান এন্ড কম এর 2 জন কর্মচারী। হাসান এন্ড কম এর একটা প্রতিষ্ঠান, সেখানে 2 জন কর্মচারী চাকরি করে। 2019 সালের ডিসেম্বর মাসে বেতনের তথ্য নিম্নরূপ। আমরা একটু দেখার চেষ্টা করি। এই বিভিন্ন খাতে খাতে উপার্জন এবং কর্তন দেওয়া আছে, এবং
করিম নামে যে কর্মচারী, রহিম নামে যে কর্মচারী, তার বিভিন্ন খাতওয়ারি বেতন বা কর্তনগুলো দেওয়া আছে। দেখার চেষ্টা করি আমরা। মূল বেতন করিমের ৮,০০০ টাকা, রহিমের ১২,০০০ টাকা, এটা হচ্ছে তার বেসিক। এর উপরে নির্ভর করে মর্গ ভাতা পাবে সে ২০%, বাড়ি ভাড়া ভাতা পাবে সে ৪০%, চিকিৎসা ভাতা পাবে 10%। অনুরূপ রহিমও ১২,০০০ টাকা তার বেসিক মূল বেতন, সেই মূল বেতনের উপরে ভিত্তি করে বিভিন্ন মর্গ ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা পেয়ে থাকে। তারপরে আছে কি ওভারটাইম। এখানে ব্র্যাকেট দিয়ে লেখা আছে ঘন্টা। ওভারটাইমটা কিরকম? ১৫ ঘন্টা করি এবং রহিম করে ২০ ঘন্টা। নির্ধারিত কাজ করার পরে অতিরিক্ত কাজ করে করিম ১৫ ঘন্টা, রহিম করে ২০ ঘন্টা। যাতায়াত ভাতা, বাসে যেতে গেলে রহিমেরও যে টাকা লাগে করিমেরও সেই টাকা লাগে। রহিমের পায় ২০০ টাকা, করিমের পায় ২০০ টাকা। আপনার ভাতা ৩০০। এবার আসি আমরা দেখি এই ভবিষ্যৎ তহবিলে কর্তন, বীমা তহবিলে কর্তন আর অগ্রিম কর্তন, এই তিনটে হলো কর্তন। আমরা একটু আগে উপাদান ক্ষয় দেখলাম যে কর্তন সমূহ, এই কর্তনগুলো থেকে এই তিনটে হচ্ছে এই অঙ্কের ভিতরে কর্তন আছে। আর এই উপরের যে কয়টা উপাদান, এগুলো হলো উপার্জন। এবার একটু দেখি, ওখানে আবার লেখা আছে উক্ত মাসে স্বাভাবিক কার্যঘণ্টা ছিল ২০০ ঘন্টা। এই প্রতিষ্ঠান ডিসেম্বর মাসে ২০০ ঘন্টা চালু ছিল। ২০০ ঘন্টা ছিল তাদের স্বাভাবিক কার্যঘণ্টা। ওভারটাইম বেতন মূল বেতন হারে দ্বিগুণ। এটা একটু খেয়াল রাখতে হবে, ছাত্রছাত্রীরা একটু বেশি মনোযোগ দিয়ে খেয়াল করো। ওভারটাইম বেতন মূল বেতনের দ্বিগুণ। ঘন্টা প্রতি যতটুকু মূল বেতন আসবে সেই মূল বেতনে ডাবল হারে সে ওভারটাইম পাবে। এখন এই অঙ্কটা আমাদের কি করতে হবে? ঘন্টা প্রতি মূল বেতন, মোট ওভারটাইম বেতন নির্ণয় করো, মোট বেতন নির্ণয় করো, নিট বেতন নির্ণয় করো। তো আমরা গাণিতিকভাবে এটা একটু দেখার চেষ্টা করি। ছকের সাহায্যে করলে সব থেকে ভালো হয়। প্রথম জনের নাম করিম, দ্বিতীয় জনের নাম রহিম, দ্বিতীয় জনের নাম রহিম। আমরা কি করি? ক নম্বরে ঘন্টা প্রতি মূল বেতন নির্ণয়, বেতন ও মোট ওভারটাইম নির্ণয়, মোট ওভার টাইম নির্ণয়। সংক্ষেপে দেখালাম। মূল বেতন করিমের ছিল ৮,০০০ টাকা। একটু খেয়াল করি আমরা, মূল বেতন করিমের ছিল ৮,০০০ টাকা, রহিমের ১২,০০০ টাকা। স্লাইডে আমাদের অঙ্কটা দেওয়া আছে। তারপরে আছে স্বাভাবিক কার্যঘণ্টা, লেখা আছে উক্ত মাসে স্বাভাবিক কার্যঘণ্টা ছিল ২০০ ঘন্টা। স্বাভাবিক কার্যঘণ্টা, স্বাভাবিক কার্যঘণ্টা, এও প্রথম সবাই ২০০ ঘন্টা কাজ করে, ২০০ ঘন্টা। রহিমও ২০০ ঘন্টা কাজ করে। তাহলে মূল বেতনগুলো করিম পাবে ৮,০০০ টাকা, রহিম পাবে ১২,০০০ টাকা। স্বাভাবিকভাবে কাজ করবে প্রত্যেকেই ২০০ ঘন্টা। তাহলে ১ ঘন্টার বেতন কত পাবে? আমরা স্বাভাবিকভাবেই বের করতে পারি। কি করতে হবে? ভাগ করতে হবে।
আমরা লিখি অতএব ঘন্টা প্রতি মূল বেতন 8,000 ভাগ দিয়ে সরাসরি দেখাই সমান সমান কত হলো 40 টাকা। 40 টাকা। 1 ঘন্টায় মূল বেতন পাচ্ছে করিম 40 টাকা। এবার আসি আমরা রহিমের ক্ষেত্রে দেখাই 12,500 সে মূল বেতন, স্বাভাবিক কার্য ঘন্টা 200 ঘন্টা। 200 ঘন্টা স্বাভাবিক কার্য ঘন্টা 200 ঘন্টা ভাগ করি কত হয় সমান সমান 60 ঘন্টা। 60 টাকা, সরি 60 টাকা। তাহলে 1 ঘন্টায় মূল বেতন পাবে করিম 40 টাকা এবং রহিম পাবে 60 টাকা। ঠিক আছে? তাহলে এই একটা উত্তর কিন্তু আমাদের হয়ে গেল। ঘন্টা প্রতি মূল বেতন, করিমের 40 টাকা, রহিমের 60 টাকা। আমরা দুটো দাগ দিয়ে দেখাই দিলাম যে ওই একটা হয়ে গেল। এবার আসি মোট ওভারটাইম। এবার আসি আমরা কি ঘন্টা প্রতি ওভারটাইম 1 ঘন্টায় স্বাভাবিকভাবে বেতন পায় 40 টাকা। এখানে লেখা আছে ওভারটাইম বেতন মূল বেতনের বেতন হারের দ্বিগুণ। আমরা একটু খেয়াল করার চেষ্টা করি বেশি। ওভারটাইম বেতন মূল বেতন হারের দ্বিগুণ। তাহলে মূল বেতন হার করিমের 40 টাকা, তাহলে 40 টাকা দ্বিগুণ হবে 40 গুণ 2 সমান সমান 80 টাকা। অনুরূপভাবে রহিমের 60 গুণ 2 সমান 120 টাকা। ঘন্টা প্রতি ওভারটাইম বেড়ে গেল জন প্রতি। এবার কে কত ঘন্টা কাজ করলো আমরা দেখি, স্লাইডে দেওয়া ছিল ওভারটাইম ঘন্টা। করিম করলো 15 ঘন্টা আর রহিম করলো 20 ঘন্টা। করিম করলো অতএব মোট ওভারটাইম বেতন 1 ঘন্টায় করিম পায় 80 টাকা। করিম কাজ করলো কত ঘন্টা 15 ঘন্টা। তাহলে আমরা গুণ করি 1200 টাকা। করিমের হলো 1200 টাকা কি ওভারটাইম বা অতিরিক্ত সময়ের কাজের মজুরি অর্থ বা পারিশ্রমিক। এবার আসি আমরা রহিম কত টাকা পেল ওভারটাইম বাবদ। রহিম 1 ঘন্টায় পায় 120 টাকা। সে কাজ করলো কত ঘন্টা, স্লাইডে দেওয়া আছে 20 ঘন্টা। তাহলে আমরা গুণ করে দেখার চেষ্টা করি 12 গুণে 24 2400 টাকা। তাহলে আমাদের করিমের মোট ওভারটাইম বেতন 1200 টাকা আর রহিমের মোট ওভারটাইম বেতন 2400 টাকা। আমরা ক নম্বরের উত্তর পেয়ে গেলাম। ঘন্টা প্রতি মূল বেতন করিম 40 টাকা, রহিম 60 টাকা এবং মোট ওভারটাইম বেতন করিম 1200 টাকা, রহিম 2400 টাকা। তো আমরা এটুকু সম্ভবত তোমাদের সবার ধারণায় চলে আসছে কিভাবে এটুকু আমরা করলাম। পরবর্তীতে আমরা খ এবং গতে চলে যাব। এটুকু আপাতত মুছে দিলাম। এবার আসি আমরা খ নম্বরে হলো মোট
বেশি করে মোট বেতন নির্ণয়। মোট বেতন নির্ণয় হিসাব বিজ্ঞান, তো হিসাব বিজ্ঞানটা যদি একটু বেশি প্র্যাকটিস না করা হয় তাহলে দীর্ঘদিন মনে থাকে না। প্রতিদিন কম করে হলেও একটা নির্ধারিত সময় বেছে নিয়ে নিয়মিতভাবে একটু প্র্যাকটিস থাকলে আর ভুলার সম্ভাবনা থাকে না। দেখি প্রথম জনের নাম হলো করিম, পরের জনের নাম হলো রহিম। প্রথমে আমরা এখানে লিখি উপার্জন সমূহ। উপার্জন সমূহ, উপার্জন সমূহ সুন্দর করে দুটো আন্ডারলাইন করে ভালো দেখাবে। মূল বেতন, মূল বেতন কার কত টাকা? করিমের ৮,০০০, রহিমের ১২,০০০। একটু খেয়াল করি ১২,০০০। তারপরে কি বলা আছে? মহার্ঘ ভাতা। মহার্ঘ ভাতা, মহার্ঘ ভাতা কত পার্সেন্ট? আমরা এখানে আস্তে ছোট করে লিখে দিতে পারি প্রত্যেকেরই 20%। প্রত্যেকের 20%, যেহেতু সবার একই রকম আছে ভিতরে আমরা লিখে দিলাম প্রত্যেকের 20%। তাহলে কত টাকা হলো? ৮ দুগুণে 16, ১,৬০০ টাকা। আর রহিমের হলো ১২ দুগুণে 24, ২,৪০০ টাকা। মহার্ঘ ভাতাটা হয়ে গেল। এবার হলো বাড়ি ভাড়া ভাতা। বাড়ি ভাড়া ভাতা কত টাকা? 40%। 40% সকল প্রকার পার্সেন্ট বেসিকের উপরে অর্থাৎ মূল বেতনের উপরে পার্সেন্ট করতে হবে। তাহলে কি হলো? মূল বেতন করিমের ৮,০০০ টাকা, 40 দিয়ে 40% করো, ৪ 32, ৩,২০০ টাকা। সহজভাবে, শতকরা একটু সহজভাবে বের করা যায়। রহিমের মূল বেতন ১২,০০০ টাকা, 40% করলে ৪ 12 48, ৪,৮০০ টাকা। তারপরে আসি আমরা চিকিৎসা ভাতা। চিকিৎসা ভাতা, চিকিৎসা ভাতা কত পার্সেন্ট? 10%। দেখো একটু খেয়াল করে দেখো, 10% চিকিৎসা ভাতা এটা সাধারণত হয় ওই বেসিকের উপর 10%, 800 হয়, আর এখানে 1,200 টাকা। তারপরে আসি আমরা চিকিৎসা ভাতার পরেই ছিল ওভার টাইম, যেটা আমরা ক নম্বরে বের করেছিলাম। ওভার টাইম বেতন, ওভার টাইম বেতন আমরা একটু খেয়াল করে দেখি, পৃষ্ঠা উল্টায় দেখি। ওভার টাইম বেতন করিমের কত টাকা হয়েছিল? ওভার টাইম বেতন করিমের কত টাকা হয়েছিল? ১,২০০ টাকা। ১,২০০ টাকা এবং রহিমের হয়েছিল ২,৪০০ টাকা। ২,৪০০ টাকা হয়েছিল। তারপরে আসি যাতায়াত ভাতা, প্রত্যেকেই ২০০ টাকা। যাতায়াত ভাতা প্রত্যেকের ২০০ টাকা। করিমও ২০০ টাকা পাবে, রহিমও ২০০ টাকা পাবে। আপ্যায়ন ভাতা, আপ্যায়ন ভাতা, আপ্যায়ন ভাতা প্রত্যেকের ৩০০ টাকা, ৩০০ টাকা। এবার আমরা আর সম্ভবত উপার্জন কোনো কিছু নাই, একটু খেয়াল করার চেষ্টা করি, সুন্দর করে যোগ করি। আমরা দেখি এখানে লিখি মোট উপার্জন। মোট উপার্জন, উপার্জন করিম কত টাকা? করিম হলো 15,300 টাকা। এবার হলো রহিম, একটু খেয়াল করার চেষ্টা করি, যোগটা করি। ৮ আর ৪ 12, 14, 14 আর 4 18, 19 20, 23,300
তোমরা করে দেখো ক্যালকুলেটরের সহায়তা নিয়ে 23,300 টাকা। এটা হলো কি মোট উপার্জন। তাহলে করিম কত টাকা মোট পেল, মোট উপার্জন কত, মোট উপার্জন অথবা মোট বেতন কত 15,300, রহিমের কত 23,300 টাকা। এটা আমরা একটু খেয়াল রাখার চেষ্টা করি, কারণ এটা আমাদের পরবর্তীতে খ নম্বরে যখন নিট বেতন নির্ণয় করব তখন এটা আমাদের লাগবে। করিমের মোট বেতন 15,300, রহিমের 23,300 টাকা। এবার আমরা বুঝে দেওয়ার চেষ্টা করি। এবার নতুন করে গ নম্বরে আরো একটা ঘর কাটতে হবে। নিট বেতন নির্ণয়, বিবরণ। প্রথম জনের নাম করিম, পরের জনের নাম রহিম। প্রথমে আমরা লিখে নিই মোট উপার্জন বেতন ব্র্যাকেট দিয়ে এখানে লিখে রাখতে পারি খ থেকে প্রাপ্ত। আমরা পৃষ্ঠা উল্টে একটু দেখি। করিমের মোট বেতন কত আমরা একটু দেখি, 15,300 টাকা। 15,300 টাকা করিমের মোট বেতন। আর রহিমের মোট বেতন 23,300 টাকা। 23,300 টাকা। আমরা এখানে কি করি, এখানে একটা আন্ডারলাইন করে রাখতে পারি। এবার লিখি কর্তন সমূহ। ভালো দেখানোর জন্য দুটো আন্ডারলাইন করি। আমরা স্লাইডে দেখি ভবিষ্যৎ তহবিলের কর্তন, এটা একটা কর্তন, বীমা তহবিলের কর্তন, এটা একটা কর্তন, এবং অগ্রিম কর্তন বাবদ আর একটা কর্তন আছে। এই তিনটে কর্তন আমরা লিখি। ভবিষ্যৎ তহবিলের কর্তন, তহবিলের কর্তন কত পার্সেন্ট, 10%। তাহলে এই পার্সেন্টটা কোথা থেকে আসবে আমরা একটু দেখার চেষ্টা করি। এই পার্সেন্টটা সকল প্রকার পার্সেন্ট, এখানে যত এই অঙ্কে যত পার্সেন্ট আছে সব বেসিকের উপরে, মূল বেতনের উপরে পার্সেন্ট ধার্য করতে হবে। তো 10% আমরা করিমের বেসিক ছিল কত 8,000 টাকা, তার 10% 800 টাকা। এবার আসি রহিমের বেসিক ছিল কত 12,000 টাকা, তার 10% 1,200 টাকা। এটা হলো কি ভবিষ্যৎ তহবিলের কর্তন। এবার আসি আমরা বীমা তহবিলের কর্তন। 5% প্রত্যেকেরই একই রকম বিধায় এখানে লিখে রাখি। তাহলে 10% যদি 800 টাকা হয়, 5% তার অর্ধেক, সেটা স্বাভাবিকভাবে আমরা নির্ণয় করতে পারি। রহিমের 600 টাকা। এবার হলো অগ্রিম কর্তন। প্রথম জন অর্থাৎ করিমের 200 টাকা, রহিমের 300 টাকা। এবার দেখি মোট কর্তন কতটা হলো 1,400 টাকা করিমের, আর রহিমের হলো 2,100 টাকা। এবার একটা দাগ দিয়ে ক্লোজ করি। এখানে লিখি মোট কর্তন। এবার কিন্তু খুব সহজে আমরা নিট উপার্জন বের করতে পারি, খুব সহজে। এবার লিখি নিট বেতন
ব্র্যাকেট দিয়ে লিখি মোট বেতন বিয়োগ মোট বেতন বিয়োগ মোট কর্তন। একটু লিখতে ভালো লাগে, এক্সামিনার যখন খাতা দেখবে তখন তোমাদের খাতাটা দেখে এক্সামিনার সন্তুষ্ট হবে যে না ছেলে সবকিছু জানে বোঝে। মোট কর্তন, মোট কর্তন। এবার মোট বেতন কত ছিল? 15,300 টাকা। সেখান থেকে 1,400 টাকা বাদ দাও, বাদ দিয়ে দেখো কত টাকা হলো? 13,900 টাকা। নিয়োগ করে দেখো 13,900 টাকা। এটা হলো কি করিমের এই ডিসেম্বর মাসে মোট পাবে হলো কত টাকা? 13,900 টাকা। এবার হলো রহিমের মোট বেতনের থেকে মোট কর্তন বাদ দিলে কত টাকা হবে? আমরা একটু দেখি, 21,200 টাকা। আমরা ক্যালকুলেটর দিয়ে বিয়োগ করে দেখি, দেখবা এটা হলো। তাহলে কি দাঁড়ালো? করিমের নিট বেতন 13,900 টাকা, রহিমের নিট বেতন 21,200 টাকা। তো দেখো, নিঃসন্দেহে আমি আশা করি যে অঙ্কটা তোমরা সুন্দর করে বুঝতে পারলে। যদি বুঝতে না পারো পরবর্তী ক্লাসে যদি কোনো জিজ্ঞাসা থাকে তো দেখব, এবং পরবর্তী ক্লাসে আরো সুন্দর করে যদি এই অঙ্ক কোনো জটিলতা থেকে থাকে, বিভিন্ন ধরনের অঙ্ক আছে, বেতন বিবরণীতে অনেক স্টাইলের অঙ্ক আছে, কারখানায় শ্রমিকদের মজুরি অন্যভাবে হিসাব করে। যাও তোমরা এই করোনাকালীন সময়ে আমি আবারও বলি, সবাই ঘরে থেকো, সুস্থ থেকো, আর অনলাইনে ক্লাসগুলো তোমরা সুন্দর করে দেখার চেষ্টা করো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তাহলে ভালো থেকো, সকলকে ধন্যবাদ।